সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আমি ডাক্তার সুশান্ত কুমার পাল, বক্ষব্যাধি মেডিসিন ও ব্রঙ্কোস্কোপি বিশেষজ্ঞ হিসেবে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা সাধারণত ক্যান্সার হলে খুব চিন্তাই করি যে আমার ক্যান্সার হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। কিন্তু আজকে আমি আপনাদের একটা রোগ সম্পর্কে বলবো যেটা হচ্ছে ক্যান্সারের থেকে মারাত্মক বা ভয়াবহ। এই সম্পর্কে আলোচনা খুবই কমই হয় এবং আর খুব কমই কিন্তু এই সম্পর্কে জানে। এই যে রোগ, এটাকে বলি আমরা ILD, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, বা এখন যে নতুন নাম সেটাকে বলি DPLD, ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ। এর নামের সাথে এটা আছে যে কোথায় এই সমস্যাটা হয়। আমাদের এই যে DPLD বললাম বা ILD বললাম, এটা প্রধানত কি আমাদের ইন্টারস্টিশিয়ামের সমস্যা হয়। ইন্টারস্টিশিয়াম কি আমাদের ফুসফুসের একদম ভিতরে যে অংশ থাকে সেটাকে বলি আমরা অ্যালভিওলাই। এরপরে কি থাকে, ব্লাড ভেসেল থাকে। এই অ্যালভিওলাই মানে বায়ুকোঠরি এবং রক্তনালী, এই দুটার মাঝখানে একটা স্পেস থাকে। এই স্পেসে বিভিন্ন কানেকটিভ টিস্যু থাকে, এটাকে বলি আমরা ইন্টারস্টিশিয়াম। এটা হচ্ছে আপনাদের সহজে বোঝানোর জন্য, আমরা যে বাসায় যে টাইলস করি, টাইলস করা হয় টাইলসের কিসে করে, আমরা ওয়ালে করি, দেয়ালে করি। এই টাইলস এবং দেয়ালের মাঝখানে কি থাকে, এটা সিমেন্ট দেওয়া থাকে। এই সিমেন্টটাই হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াম। আপনি যদি টাইলসটাকে বায়ুকোঠরি মনে করেন এবং দেয়ালটাকে যদি আপনি ধমনী মনে করেন, তাহলে এই যে সিমেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াম। এই ইন্টারস্টিশিয়াম কি হয়, সাধারণত এখানে মোটা হয়ে যায়, এই ইন্টারস্টিশিয়াম শুকিয়ে যায়। এই জন্য এটাকে বলে ILD, এবং সহজ ভাষায় বলতে গেলে বলে যে আমাদের ফুসফুস শুকিয়ে যাচ্ছে। এটা বললে আমাদের রোগীরা সাধারণত বুঝতে পারে যে তার এটা ILD হয়েছে। এখন এই রোগীগুলো সাধারণত কি নিয়ে আমাদের কাছে আসে? আমাদের কাছে প্রধানত যে সমস্যা নিয়ে আসে হচ্ছে শুকনো কাশি। শুকনো কাশি, তার কাশি কমেই না। এবং দেখা যাচ্ছে যে কাশির জন্য অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু তার কাশি ভালো হচ্ছে না। 2 নম্বর, অনেক সময় কাশির সাথে কি থাকে, শ্বাসকষ্ট থাকে। প্রথম দিকে দেখা যাচ্ছে তার হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হয়, বা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠলে শ্বাসকষ্ট হয়। যতই দিন যেতে থাকে শ্বাসকষ্টের তীব্রতা কিন্তু বাড়তে থাকে। দেখা যাচ্ছে আস্তে আস্তে বসে থাকলে তার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা টয়লেটে যাইতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, বা গোসল করতে গেলে কিন্তু তার শ্বাসকষ্ট হয়। এই দুইটা হচ্ছে প্রধান লক্ষণ, একটা হচ্ছে কাশি হওয়া, শুকনো কাশি হওয়া, এবং তার সাথে শ্বাসকষ্ট হওয়া। এবং পরবর্তীতে দেখা যায় যে অনেক রোগী থাকে যাদের আস্তে আস্তে যদি তার হার্ট ফেলিওর করে, সেক্ষেত্রে তার পায়ে পানি আসা, পেটে পানি আসা, মুখ ফুলে যাওয়া, এর লক্ষণগুলো কিন্তু তার থাকতে পারে। এবং যখন আমরা পরীক্ষা করি, তখন পরীক্ষা করলে আমরা দুইটা জিনিস আগে দেখি। একটা হচ্ছে তার নখের কোনো চেঞ্জ আছে কিনা। এই চেঞ্জ থাকলে এটাকে বলি আমরা ক্লাবিং। এবং আমরা এই যে স্থেতো আছে, স্থেতো বুকটা একটু পরীক্ষা করে দেখি। বুকে যদি আমরা শব্দ পাই, ঘর ঘর করে যদি কোনো শব্দ পাই, তাহলে আমরা মোটামুটি ধরে নিই যে এই রোগীটা ILD বা DPLD হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ILD বা DPLD কয় ধরনের হতে পারে? এটা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যদি সহজ বাংলায় বলি, তাহলে প্রথম যেটা খুঁজি, যেটা কোনো কারণ আছে কিনা, যেটা করলে আমরা নোন কজ। এর ভিতরে হচ্ছে যারা পশু পাখি পালন করেন, বাসায় পাখি পালেন, অথবা পোল্ট্রি খামারে কাজ করেন, অথবা কুকুর বিড়াল পোষেন, এখান থেকে কিন্তু আপনার DPLD হতে পারে। এটাকে বলে আমরা নোন কজ। 2 নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, অর্থাৎ আমাদের বিভিন্ন বাত রোগ আছে, এই রোগের কারণে কিন্তু আমাদের ফুসফুস এফেক্টেড হতে পারে। এটাকে বলে কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যাসোসিয়েটেড ILD। এই দুইটা প্রধানত নোন কজ। এছাড়া একটা আছে ড্রাগস। আমরা অনেক ধরনের ড্রাগস খেয়ে থাকি, যেমন মেথোট্রেক্সেট আছে, বিভিন্ন অ্যান্টি ক্যান্সার ড্রাগস আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, যেগুলো কিন্তু ILD করতে পারে। এগুলো হচ্ছে আমাদের নোন কজ। নোন কজের বাইরেও একটা কারণ আছে, যেটা করলে আমরা ইডিওপ্যাথিক, অর্থাৎ যেটা কারণ জানা যায় না। এই ইডিওপ্যাথিক কারণে একটা ইম্পর্টেন্ট যে রোগ, সেটা হচ্ছে আমাদের বলে IPF, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এই DPLD প্রায় 50 থেকে 60% যে রোগ তার কভার করে, তার ভিতরে প্রথম হচ্ছে IPF, অর্থাৎ আপনার ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। দেখেন নামেই কিন্তু আছে ইডিওপ্যাথিক, তার মানে কিন্তু কারণ জানা যায় না, অর্থাৎ কেন হয়। অনেক সময় মনে হয় যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ধূমপান করার বাদেও কিন্তু এই রোগ হতে পারে। এখন যাদের ILD হয় বা DPLD হয়, আমরা কি পরীক্ষা করে থাকি? আমরা প্রধানত যেটা করি হচ্ছে রোগীকে আমরা বুকের এক্সরে করতে বলি। এক্সরেতে যদি প্রথম দিকে থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন পাওয়া যায় না। যদি DPLD যখন অ্যাডভান্স স্টেজ চলে যায়, তখন কিন্তু ফুসফুসের যে ভলিউম, এটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং ফুসফুস একটু জালিকার মতো দেখা যায়, যেটা করলে রেটিকুলার অপাসিটি, এটা কিন্তু আমরা পেয়ে থাকি। এবং আমরা যদি আরো ভালো করে বুঝতে চাই বা ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমরা কি করতে হয়, HRCT মানে হাই রেজুলেশন সিটি স্ক্যান অফ চেস্ট, এটা কিন্তু করতে হয়। এটা করলে কিন্তু মোটামুটি ধরা পড়ে। একটা সময় ছিল যে ILD ডায়াগনোস করতে গেলে আপনার লাং বায়োপসি করা লাগতো, কিন্তু এখন এই লাং বায়োপসি বাদেই আমাদের সিটি স্ক্যান করে কিন্তু আমরা এই ILD রোগ ডায়াগনোসিস করতে পারি। 3 নম্বর যেটা করি, সেটা হচ্ছে আমাদের ফুসফুসের টেস্ট, অর্থাৎ ফুসফুসের ক্যাপাসিটি কেমন আছে এটা দেখার জন্য আমরা স্পাইরোমেট্রি টেস্ট করি। এই স্পাইরোমেট্রি টেস্ট আপনাকে কনফার্ম করবে যে আপনার ILD আছে এবং আপনার সিভিয়ারিটি কেমন, অর্থাৎ কোন মাত্রায় আছে, এটা নির্ভর করবে। এবং পরবর্তীতে আপনার রোগটা বাড়তেছে কিনা, আমরা যে ওষুধ দিই, ওষুধে কাজ করতেছে কিনা, এটা জানার জন্য কিন্তু আপনার স্পাইরোমেট্রি টেস্ট করা লাগবে। 4 নম্বর যেটা করি, আমরা যদি নোন কজ যেটা বললাম, যে তার কোনো বাতরোগ আছে কিনা, সেটা জানার জন্য কিন্তু আমরা অনেক সময় বাতরোগের যে টেস্ট আছে, এগুলো আমরা করে থাকি। এখন যদি বলি এটা চিকিৎসা কি, এর চিকিৎসা কিন্তু আমাদের খুবই কম। এই রোগ মনে রাখবেন,
এই রোগ যাদের হয় তাদের কিন্তু 50% মানুষ 3 থেকে 5 বছর সর্বোচ্চ বাঁচে। আমাদের বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞের কাছে যখন আসে তখন দেখা যায় তার 3-4 বছর হয়ে গেছে। অর্থাৎ এই রোগীগুলো কিন্তু তাদের সার্ভাইভালের কিন্তু অনেক কম। এবং এই রোগের যে ট্রিটমেন্ট করার উদ্দেশ্য সেটা হচ্ছে তিনি যে খারাপ হচ্ছেন এই খারাপটা যেন না হয়। অর্থাৎ এই রোগের প্রোগ্রেশনটা যদি আমরা হল্ট করতে পারি এটা কিন্তু রোগের ট্রিটমেন্ট। আমাদের অনেক রোগী থাকে, স্যার আমি তো ভালো হচ্ছি না। মানে আমাদের রোগীদের কিন্তু এক্সপেকটেশন থাকে যে আমি ডাক্তার দেখাবো, আমি ভালো হয়ে যাবো, ওষুধ দিয়ে ভালো হয়ে যাবো। কিন্তু কিছু কিছু রোগ আছে এটা কিন্তু ভালো হয় না। যদি আমি এটা প্রোগ্রেশনটা হল্ট করতে পারি এটাই কিন্তু রোগের ভালো চিকিৎসা, যে রোগীর ওষুধে কাজ করতেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন খুবই কম। একটা আছে আমাদের অ্যান্টিফাইব্রোটিক, এটা একটু দামি ওষুধ কিন্তু এটা দিলে দেখা যাচ্ছে অনেক সময় রোগীদের রেসপন্স করে। দুইটা অ্যান্টিফাইব্রোটিক এখন বাজারে পাওয়া যায়, এটা হচ্ছে পারফেনিন, এটা হচ্ছে নিন্ডেটেড। তাদের আইপিএফ থাকে বা ডিপিএলডি থাকে তাদের কিন্তু আমরা এই ওষুধটা আমরা প্রেসক্রাইব করি। 2 নম্বর যদি রোগীর অক্সিজেন কম থাকে তাহলে কিন্তু অক্সিজেন দেওয়া লাগে। 3 নম্বর যদি যেটা দিই আমরা হচ্ছে ভ্যাকসিনেশন করতে বলি। আমরা জানেন যে যাদের ফুসফুসের সমস্যা থাকে তাদের কিন্তু রিস্ক থাকে সবসময় ইনফেকশন হওয়ার। এর জন্য ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন দুটো আমরা রোগীদেরকে সবসময় দিতে বলি। 4 নম্বর যে চিকিৎসা এটা হচ্ছে আমাদের হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন শব্দের সাথে অনেকেই পরিচিত। তেমনই একটা ট্রিটমেন্ট হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। আপনাকে আমরা ফুসফুসে কিছু ব্যায়াম শেখাই দেবো, এই ব্যায়ামগুলো আপনি বাড়িতে করবেন, করলে আপনার ফুসফুসের ক্যাপাসিটি কিছুটা এখানে বৃদ্ধি পায়। আর যদি আপনি নির্দিষ্ট চিকিৎসা করতে চান এই নির্দিষ্ট চিকিৎসা হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ আপনার লাংস যদি বদলায় আর লাংস দেন তাহলে কিন্তু আপনি এটা সম্পূর্ণ সুস্থ হবেন। কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল এবং আমাদের দেশে আপনারা জানেন এটা হয় না। ফলে এই অপশন কিন্তু আমাদের হাতে কিন্তু খুবই কম। এখন তাদের ডিপিএলডি থাকে তাদের কিন্তু ভবিষ্যতে রিস্ক থাকে ফুসফুসে ক্যান্সার হয়। অর্থাৎ আপনার যদি কাশি থাকে, আপনার যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনার ডিপিএলডি হলো কিনা। যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। দেখাই আপনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে আপনার ডিপিএলডি আছে। সবাইকে ধন্যবাদ।